এই যখন পড়াশোনা থেকে টেনে এনে আমাদের হাতে অস্ত্র ধরিয়ে, পেনটাকে সরিয়ে হাতে অস্ত্র ধরিয়ে এই জিনিসটা বলা হচ্ছে যে না, তোমার ধর্ম কিন্তু সুরক্ষিত নয়, তোমাকে কিন্তু লড়াই করতে হবে তোমার ধর্মের রক্ষার জন্য। আচ্ছা বলেছে যদি, এবং দিলীপ ঘোষের এই কাটা কাটা কথাটাই হয়তো দিলীপ ঘোষকে সকলের থেকে আলাদা করে তোলে। তো সেখানে যখন দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় এই কথাটা বলছেন, আমরা তো বলছি না, এই বিজেপির সিলেক্টিভ প্রচার এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে ওনারা সেটাকে বলছেন যে না, এটা সেই পরিস্থিতি তুলছে না, ওই সুশান্ত, তাই এখানেও সবাই শান্ত হয়ে গিয়ে সকলে মৌনব্রত পালন করছে, ভাবছে হয়তো গোটা বিষয়টাই চাপিয়ে দেবে। বলছি যে আমি শুভেন্দু অধিকারীর মতো লোকজনদেরকে আমার প্রতিনিধি হিসেবে চাই না, আমার প্রতিনিধি হিসেবে স্বয়ং ঈশ্বর রয়েছে। আমি কেন কোনো একটা ব্যক্তিকে আমার প্রতিনিধি হিসেবে সেখানে বসাবো যেই মানুষটা নিজে ভারসাম্যহীন? দিলীপ ঘোষ রাজনৈতিক বিপক্ষ হলেও স্পষ্টবাদী লোক, সেটা আপনিও জানেন আমিও জানি, এবং তাই জন্যই ওনার হয়তো এই বুকের পাটা রয়েছে। বাকি যদি আমি বিজেপির নেতৃত্বদেরকে একটু সরিয়ে রাখি, তাদেরকে সরিয়ে রেখে যখন দিলীপ ঘোষকে আমি চোখের সামনে রাখছি, এই জিনিসটা আপনারও মনে পড়ে যাবে, আমারও মনে পড়ে যাবে। উনি কিন্তু বিভিন্ন জায়গায় নিজের দলের যখন অসুবিধা, মানে নোংরামি, নিজের দলের নোংরামিগুলো সকলের চোখের সামনে তুলে ধরেছে। এবং দিলীপ ঘোষের এই কাটা কাটা কথাটাই হয়তো দিলীপ ঘোষকে সকলের থেকে আলাদা করে তোলে। তো সেখানে যখন দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় এই কথাটা বলছেন, আমরা তো বলছি না, দিলীপ ঘোষ তো তৃণমূল করেন না, তাহলে দিলীপ ঘোষের কথাটা অন্তত বিজেপির লোকজনরা মানুক। আমার অনুরোধটা হচ্ছে সেখানে। তো সেখানে দিলীপ ঘোষ যখন প্রতিটা পদক্ষেপে এই কথা বলছেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেই জায়গাটা নয় যেই জায়গাটা বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে পোট্রে করার চেষ্টা করছে। উল্টে এখন যে নিজেকে সনাতন ধর্মের প্রতিনিধি হিসাবে দাবি করে, বিজেপির অন্যতম মুখ হিসাবে দাবি করে শুভেন্দু অধিকারীর কথা আমি বলছি, সেই শুভেন্দু অধিকারী কিন্তু কতটা কালিমালিপ্ত সেই জিনিসটা বিজেপির অন্দরে যারা রয়েছেন, অর্থাৎ দিলীপ ঘোষের মতো লোকজনরা, তারা কিন্তু জানে। কিন্তু আমি মনে করি শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আছে, সেটা আমাদের কাছে একটা পুণ্য লাভের মতো। কেন বলছি কথাটা? কারণ শুভেন্দু অধিকারী যখন যখন মুখ খুলে কথা বলেন, তখন তখন বিজেপির একটা একটা করে ভোট কমে যায়, এবং খুব সুন্দরভাবে সেই জিনিসটা আমাদের জন্য একটা লাভে পরিণত হয়। তাই শুভেন্দু অধিকারী সেখানে অনেক অনেক বছর ধরে বেঁচে থাকুক, এবং অনেক অনেক বছর ধরেই বাংলার রাজনীতিতে বিজেপিকে আরো তলানিতে নিয়ে যাক সদায়িত্বে। সেই জিনিসটা আমি অন্তত তৃণমূল কর্মী হিসাবে চাইবো। এই জিনিসটাই আমাদের কাছে আশীর্বাদ হবে। কিন্তু হ্যাঁ, স্বাভাবিকভাবে এই জিনিসটা তো আর দিলীপ বাবুর কাছে আশীর্বাদ নয়, তাই জন্য বেচারা বলেছেন। কিন্তু কি আর করা যাবে, বাকি গোটা বিষয়টা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের পারিবারিক বিষয়। সেই পারিবারিক বিষয়ে আমি আর নেবার হয়ে কত কথা বলবো বলুন? তাই সেই বিষয় না হয় আর কোনো কথা এক্সটেন্ড করছি না। পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তার আইনি ব্যবস্থাও হচ্ছে, অনেক কিছু রয়েছে, কিন্তু যে বিজেপি পশ্চিমবঙ্গে কন্যা সুরক্ষা যাত্রা করছে, সেই বিজেপি শাসিত রাজ্যগুলিতেও আমরা দেখি কন্যারা সুরক্ষিত নয়। সম্প্রতি যদি আজকের ঘটনা আমি বলি, সম্ভবত বালাসরের একটি ছাত্রীর সাথে শ্লীলতাহানি হয়েছে এবং সেই প্রিন্সিপাল সম্ভবত কারাদণ্ডে রয়েছে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনি, যে বিজেপি শাসিত রাজ্যগুলিতেও তো কন্যা সুরক্ষিত নয়, পশ্চিমবঙ্গে কন্যা সুরক্ষা যাত্রা করা হচ্ছে? একদমই তো তাই। আমরা এই যখন যখন নারী সুরক্ষার কথা ওঠে, তখন তখন আমরা স্পষ্টভাবে একটা কথা বলি যে এরকম সিলেক্টিভ প্রচার যদি আমরা করি, তাহলে কেউ জাস্টিস পাবে না। এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি করতেই থাকছে। এই জিনিসটা আমরা যখন এতগুলো উদাহরণ তোমাদের চোখের সামনে তুলে ধরলাম, কিছু অবশ্যই সিপিএম এর, কিছু অবশ্যই বিজেপির আমি তুলে ধরেছি, তার মধ্যে বিজেপির লিস্টটা এতটাই বেশি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেইভাবে বাচ্চা বাচ্চা একদম সন্তান সম মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, সেই জিনিসগুলো মানে দেখার মতো তো নয়, মানে যখন পড়ি তখনও আমাদের মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো সেই ঘটনাগুলো যখন ঘটছে, আমি একটা প্রশ্ন শুভেন্দুবাবুকে করেছিলাম, আমি জানি না প্রশ্নের উত্তরটা আমি এখনো শুভেন্দুবাবুর কাছ থেকে পাইনি। সেটা হচ্ছে এই মনোজিৎ 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 কথাটা নিয়ে শুভেন্দুবাবু একটা কথা বলেছিলেন যে আমি রাস্তায় নামবো নারী সুরক্ষার জন্য, এবং স্বাভাবিকভাবে যখন উনি রাস্তায় নামেন আমরা দেখি যে একটা পুতুল বানিয়ে নিয়ে যান, সেই পুতুলের গায়ে হয়তো আমাদের কোনো এক মহিলার নাম লেখা হয়, তার পরবর্তীতে সেটাতে আগুন লাগানো হয়। আমার প্রশ্নটা একটা জায়গায় ছিল, ওখানে কি কার্তিক মহারাজের পুতুলও উনি জ্বালাবেন? সেটা আমার প্রশ্ন ছিল। কারণ কেন বলছি এই কথাটা, এই বিজেপির সিলেক্টিভ প্রচার এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে ওনারা সেটাকে বলছেন যে না, এটা সেই পুরুষটাকে ডিফেম করার জন্য উঠেছে। কিন্তু আরে মশাই, আমার কথাটা হচ্ছে যে গোটা প্রশ্নটা আপনি তুলছেন, সেটা আপনি একজনের জন্য প্রযোজ্য করছেন, আরেকজনের জন্য নয়, সেটা কিভাবে? আমার কথাটা হচ্ছে যে দুজনেই অপরাধী। আমি স্পষ্টভাবে বলেছিলাম যে আমার চোখের সামনে যদি দুজনকে রাখা হয়, আমার পায়ের দুটো চটি আমি দুজনের দিকে ছুঁড়ে মারতে একবারও দ্বিধাবোধ করব না। আমি একদিকে মনোজিৎ এবং অবশ্যই অপর দিকে কার্তিক মহারাজের নামটা আমি উল্লেখ করেই বলছি, ওনাকে রেখেই বলেছি, কারণ আমার চোখে
রেপিস্ট মানে রেপিস্টই, আমার চোখে ধর্ষক ধর্ষকই হয়। সেই জিনিসটা কোনো, যেই কথাটা আমি তোমাকে প্রথম এক্সাম্পল নিয়ে বললাম, যে কেউ যদি আমাকে ইপটিজিং এর শিকার করায়, মানে অর্থাৎ যদি আমি ইপটিজিং এর শিকার হই, আমি স্বাভাবিকভাবে সেই ছেলেগুলোর সামনে গিয়ে আমি তার গালে হাত দিয়ে জিজ্ঞেস করবো না যে বাবা তুমি কোন ধর্মে, বা তুমি কোন জাত, বা তোমার কোন রাজনৈতিক পরিচিতি? একদমই নয়, একদমই নয়। উল্টে কেউ যদি আমার ধর্মের বা আমার রাজনৈতিক সমান পরিচিতির হয়, সেম আইডিওলজির হয়, আমাকে একটা জিনিস বুঝতে হবে, ওই ফলটা কিন্তু পচে গেছে। সেই ফলটাকে আমি ছুঁড়ে ফেলে দিতে অন্তত একবারও দ্বিধাবোধ করবো না। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আমাকে তাই শেখায়, আমার তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেটাই শেখায়। হয়তো সিপিএম এর শিক্ষা সেটা শেখায় না, তাই জন্য তন্ময় ভট্টাচার্যের জন্য এখনো তারা লড়ার চেষ্টা করছেন। তাই জন্য হয়তো এই সুশান্ত বাবুর ভিডিওর পরবর্তীতেও কেউ সবাই শান্ত হয়ে গেছে, কেউ কিন্তু কোনো কণ্ঠই তুলছে না, ওই সুশান্ত। তাই এখানেও সবাই শান্ত হয়ে গিয়ে সকলে মৌনব্রত পালন করছে, ভাবছে হয়তো যে গোটা বিষয়টাই চাপিয়ে দেবেন। কিন্তু কি জানেন তো, বাস্তবে আমাদের সমাজের জন্য ক্ষতিকারক এরা প্রত্যেকে। সেটা মনোজিৎ হোক, সেটা সুশান্ত হোক, সেটা তন্ময় হোক, বা সেটা কার্তিক মহারাজ হোক, বা ব্রিজভূষণ সিং হোক। আমার কথাটা হচ্ছে সকলের জায়গাটা এক হোক, এটা একটা মেয়ে হয়ে আমি বলতে বাধ্য হচ্ছি। এবং আবারও, যে প্রথম একটা মহিলার তুমি নামটা তুললে, তাকে উল্লেখ করেও আমি বলছি যে আমার বাড়িতেও ভাই আছে, দাদা আছে, বাবারা রয়েছে। আমাকে অন্তত একটা মেয়ে হিসাবে তাদের রক্ষার কথাটাও বুঝতে হবে, জানতে হবে। আমি অন্তত সেটা চাইবো না কেউ আমার দাদা, ভাই বা বাবার বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ করে তাদেরকে হেনস্থা করুক। আমি জানি এটা তোমরাও শিকার হও, আমি জানি যে হয়তো ক্যামেরা ধরে আছে সেও এই জিনিসটার শিকার হতেই পারে। তো আমার তো কর্তব্য, তুমি যখন আমাকে দিদি বলছো, আমার তো এটা কর্তব্য যে তোমাদের পাশেও দাঁড়ানো। তো সেইখানে, এবং তোমাদেরও কর্তব্য কিন্তু যে প্রত্যেকটা বোনের পাশে দাঁড়ানো। তো আমাদেরকে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একে অপরের পরিপূরক হিসাবে পাশাপাশি দাঁড়াতে লাগবে। কারণ আমাদেরকে কিন্তু ভগবান সেইভাবেই সৃষ্টি করেছে, অর্থাৎ পুরুষ এবং নারী একে অপরের পরিপূরক, সেটা ভাই বোন হোক বা স্বামী স্ত্রী। তো স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, আমাদেরকে সমাজটাকে একটু ভালোভাবে গড়ে তুলতে হবে। এবং যতদিন এই বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য সিলেক্টিভ প্রচার করতে থাকবে এবং সিলেক্টিভ পুতুল জ্বালানো হবে, ততদিন কিন্তু এটা সমাধান হবে না দাদা। ওই শুধুমাত্র ওই বেটি বাঁচাও আর বেটি পড়াও এর স্লোগান অব্দি রেস্ট্রিক্টেড রয়ে যাবে। আমরা প্রত্যেকেই এখন বেটি বাঁচাও আর বেটি পড়াও এর স্লোগানটা না একটা থ্রেট হিসাবে মেনে নিই। কেন? কারণ কাদের থেকে বেটি বাঁচাতে হবে এবং কাদের থেকে বাঁচিয়ে পড়াতে হবে, সেই জিনিসটা ওই বিজেপি আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে। এই গোটার উত্তরটাই হচ্ছে সেই বিজেপির থেকে বাঁচিয়ে পড়াতে হবে এবং সেই বিজেপির থেকেই বাঁচাতে হবে। তো সেই জিনিসটা অন্তত আমাদের একটা সমাধান চাই। সম্প্রতি যিনি বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি যেদিন সভাপতি হলেন তাকে সংবর্ধনা সভায় তিনি বক্তব্য রাখছেন, বলছেন যে সংখ্যালঘুরা হাতে বোম নিয়ে থাকেন তাদের হাতে বই ধরাবেন, যারা পেন নিয়ে থাকেন যারা অস্ত্র নিয়ে থাকেন তাদের হাতে পেন ধরাবেন। সেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদেরকে, বাঙালি সংখ্যালঘু বলা ভালো, মুসলিমদেরকে খুব কোট আনকোট আমি যদি বলি, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানো হচ্ছে, তাদেরকে কখনো ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। এই পুরো বিষয়টার কি অভিমত থাকবে? বিজেপি স্পষ্ট ভাষায় বাংলা বিরোধী, এটা ভীষণ স্পষ্ট। এবং তাই জন্যে আমরা যখনই দেখতে পাচ্ছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেউ যদি বাংলাতে কথা বলে, এর থেকে বড় অপরাধ আর কিছু নেই। ওরা রেপিস্টদেরকে বাঁচায়, তুমি বাংলায় কথা বলছো, তুমি রেপিস্টের থেকেও বড় অপরাধী, তুমি জেলে ঢুকে যাও। এই জিনিসটা হচ্ছে ওদের বেসিক একটা ডেকোরাম হয়ে গেছে। এইটা হচ্ছে ওদের নতুন একটা স্ট্র্যাটেজি, যে যে বাংলাতে কথা বলছে সে হচ্ছে সর্ববৃহৎ অপরাধী। আমি রেপিস্টকেও বাঁচাতে রাজি আছি, যে বোমা বাজছে আমি তাকেও আমার কোলে বসিয়ে ঘুরিয়ে বেড়াবো। কিন্তু তুমি যদি বাঙালি হও তাহলে কিন্তু তোমার জায়গাটা জেলে। এবং এই জায়গাটা একটা ক্রিয়েট করার চেষ্টা করছে বিজেপি খুব, মানে তাদের এখন মন প্রাণটা গোটা জায়গাটাই কিন্তু হয়তো সেই জায়গাটায় অবস্থিত, যে না, বাঙালিদেরকে আমি শান্তিভাবে থাকতে দেবো না। এবার আমার কথাটা হচ্ছে, যে এই মানুষটা এই কথা বলছে যে সংখ্যালঘুর হাত থেকে আমি অস্ত্র সরাবো, তারা তো হিন্দুদের হাতে অস্ত্র ধরাচ্ছে। আমাদের হিন্দু, আমি নিজে একজন সনাতনী, আমার উপাসনা চৌধুরী সারনেম, এবং আমি নিজে একজন সনাতনী, নিজে একজন হিন্দু। আমি ভীষণভাবে ভগবানে বিশ্বাসী। আমি নাস্তিক নই, আমি আস্তিক। এবং আমি স্পষ্ট ভাষায় বলছি যে আমি শুভেন্দু অধিকারীর মতো লোকজনদেরকে আমার প্রতিনিধি হিসেবে চাই না। আমার প্রতিনিধি হিসেবে স্বয়ং ঈশ্বর রয়েছে। আমি কেন কোনো একটা ব্যক্তিকে আমার প্রতিনিধি হিসেবে সেখানে বসাবো, যেই মানুষটা নিজে ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন। উনি হাত তুলে নেচে বেড়াচ্ছেন, তার পরবর্তীতে ওনাকে দেখতে পাচ্ছি যে কোনো একটা জায়গায় এই সিলেক্টিভ প্রচারের জন্য, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য কোনো একটা নোংরা কাজের সাথে যুক্ত হচ্ছে। আজকে যে উনি এত কথা বলছেন, সেই নন্দীগ্রামে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। বাজকুল কলেজ, বাজকুল মহাবিদ্যালয়,
সেই নন্দীগ্রামের জায়গায় অবস্থিত। সেই নন্দীগ্রামে যখন বাজকুল মহাবিদ্যালয়ে একটার পর একটা ঘটনা ঘটছে, ওখানেও কিন্তু সমান একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ? যে একটা বোন অভিযোগ করেছে যে কোনো এক দাদা আমার গায়ে হাত দিয়েছে, আমাকে রীতিমতো মেরেছে। আচ্ছা, তার বিরুদ্ধে শুভেন্দুবাবু কথা বলবেন না? কেন কথা বলবেন না? কারণ ওই দাদা হচ্ছে তার বিজেপির একজন প্রতিনিধি, একজন সৈনিক। এইটা হচ্ছে কথা। আজকে কদিন আগে শুভেন্দু অধিকারী একটা লিস্ট করেছেন, 50 জনের লিস্ট করে প্রেস মিডিয়াকে ডেকে, হয়তো আপনারাও ছিলেন সেখানে, প্রেস মিডিয়াকে ডেকে বলছেন যে এরা হচ্ছে ভাইপো গ্যাং। ঠিক আছে, উনি কার গ্যাং? ওই ছেলে, ওই দাদাগুলো যারা নন্দীগ্রামে প্রত্যেকটা মেয়েদের গায়ে হাত দিচ্ছে। আমি আবারও মনে করিয়ে দিই, নন্দীগ্রামে যখন আরজিকরের, আমাদের যখন কলকাতার বুকে আরজিকরের ঘটনা হচ্ছে, ঠিক সেই সময় নন্দীগ্রামেও একটা ঘটনা ঘটেছিল। আমি জানি না তোমরা কতটা জানো, অবশ্যই জানবে। একটা মহিলাকে অর্ধনগ্ন করে রাস্তায় দৌড় করানো হয়েছিল এবং তার সন্তানরা রয়েছে, তার সন্তানের সামনে জিনিসটা করা হয়েছে। সেই বিষয়ে মৌনব্রত পালন করেছেন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু ওনাকে কোথায় গলা চাড়াতে আমরা দেখলাম কলকাতায় এসে, না, নবান্ন অভিযান করতে হবে। সব ছাত্রছাত্রীরা নবান্ন অভিযান করছেন, এবং কারা করছেন? যাদের দাড়িতে অন্তত আমরা দেখতে পাচ্ছি যে মানে কি বলবো, যে কালো চুলটা পেকে গিয়ে মানে সবুজ বলতে যাচ্ছি, কালো চুল পেকে গিয়ে সাদা হয়ে গেছে। তো এই সব চিত্র শুভেন্দু অধিকারী আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। আমি আবারও বলছি, সিলেক্টিভ প্রচার হলে হবে না। আমাদের গোটা বিষয় একটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, যখন এত কথা বলছি, তখন অপরাজিতা বিলের কথা কেনই বলবো না? অপরাজিতা বিল, যে বিলটা পাশ করার মরিয়া চেষ্টা করছে তৃণমূল সরকার, মরিয়া চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই কথাও বলেছেন যে যারা রেপের মতো নোংরামির সাথে যুক্ত হয় তাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা উচিত। এটা একটা স্ট্রং স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটা যখন অভিষেক দা বলেছেন, এবং অবশ্যই যখন অপরাজিতা বিলের জন্য মরিয়া চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তখন সেই বিলটাকে আটকে রাখার প্রয়োজনটা কি? ওই বিলটা তো শুধুমাত্র তৃণমূলের লোকজন বা তৃণমূলের মেয়েদের জন্য পাশ হচ্ছে না, সেটা তো এই ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েদের জন্য পাশ হবে। প্রত্যেকটা মেয়ে তো সুরক্ষিত থাকবে। আজকে একটার পর একটা অপরাধ বাড়ছে কেন জানেন? কারণ সবাই ভাবছে যে না, কোনো অসুবিধা তো হবে না, আমি বেঁচে যাব। সবাই লুপ হোলস খুঁজে নিয়েছে। এই লুপ হোলসটাকে বাধা দেওয়ার জন্য এই অপরাজিতা বিলের জন্য এত মরিয়া চেষ্টা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বিলটাকে আটকে রাখা হচ্ছে? কেন হচ্ছে? আমাদের প্রত্যেকের প্রশ্নটা খুব সাধারণ এবং এইগুলোই। তো এই প্রশ্নের উত্তর যদি শুভেন্দু অধিকারী দিতে পারেন, তাহলে বুঝবো যে না, ওনার বুকে পাটা রয়েছে। না হলে শুধুমাত্র এই নৃত্য প্রদর্শন রাস্তার মাঝখানে করার জন্য আমরা আমাদের একজন প্রতিনিধি হিসাবে শুভেন্দু বাবুকে চুজ করে নেব, এই জিনিসটা ভাবাও বোকামি আমি বলি। এবং যিনি এখন নতুন রাজ্য সভাপতি হয়েছেন বিজেপির, ওনার নামের উপরও কিন্তু এরকম নোংরামির অনেক অভিযোগ রয়েছে। অনেক ভিডিও ভাইরাল হয়েছে, অনেক রেকর্ডিং ভাইরাল হয়েছে যে এরকম এরকম ঘটনা ওনার সাথে ঘটানো হয়েছে, এবং ওনার ভয়েস রেকর্ডিং স্পষ্ট ভাইরাল হয়েছে। তাহলে সেইটার বিরুদ্ধে বিজেপি কোনো স্টেপ নেবে না? নাকি ব্রিজভূষণ সিং এর মতোই অবস্থা হবে? তারা খুলেআম ঘুরে বেড়াবেন, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখবো এই সিলেক্টিভ প্রচার করার জন্য এইসব রেপিস্টদেরকেই পাঠানো হচ্ছে। আমার প্রশ্নটা শুধু সেখানে। রেপিস্টদেরকে সামনে রেখে কোনোদিন রেপের সাথে লড়াই করা যায় না, এই জিনিসটা অন্তত বিজেপিকে বুঝতে হবে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় দেখছি বিজেপি বাংলা বিরোধী, আমরা স্পষ্ট ভাষায় দেখছি যে বিজেপি বাঙালি বিরোধী, আমরা স্পষ্টভাবে এই জিনিসটা আমাদের চোখের সামনে উঠে আসছে যে বিজেপি কতটা নারী বিদ্বেষী। এবং এই জিনিসগুলো আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট। 2026-এর ইলেকশনে আমি আশা করছি যে যখন রেজাল্টটা পেশ হবে, তখন তুমি আমি যখন কথা বলবো, তখন হয়তো শুভেন্দু বাবুকে রাঁচিতে পাঠানো হবে যে মানসিক চিকিৎসার জন্য। এবং যদি সম্ভব হয়, আমি অভিষেক দাকে অনুরোধ করব, সেটার ফান্ডিংটা, সেটার যেই খরচাটা পড়ে, সেটা যাতে আমাদের থেকে কালেক্ট করে তাকে দেওয়া হয়। সেই টাকাটা আমরা দিতে চাই। কারণ বাস্তবে এরকম অসুস্থ মানুষ যদি বাংলায় থাকে, আমাদের বাংলার ক্ষতি। আমরা বাস্তবে চাই যে উনি মানসিক যেই ভারসাম্যহীনতার শিকার হয়েছেন, সেটার চিকিৎসা করে তারপরে বাংলায় ফিরে। 21-এর মঞ্চে কোনো চমক থাকছে? দেখুন, সেই জিনিসটা তো পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। ওইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই না হয় ছেড়ে দেওয়া হোক, এবং আমাদের অন্তত দিদির উপর ভরসা আছে। 21 মানেই চমক, 21 মানেই অঙ্গীকার, 21 মানেই আবেগ। তো কোনো একটা চমক হয়তো আপনি দেখতে পারবেন। একদম শেষ প্রশ্ন, রাজ্য সরকারের একাধিক, আপনাদের দলের যে সরকার, তার তরফ থেকে একাধিক ছাত্রছাত্রীদের জন্য জনমুখী প্রকল্প রয়েছে, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যা যা আছে। তবুও দেখা যাচ্ছে স্কুল ড্রপ আউটের সংখ্যা বাড়ছে ছাত্রছাত্রীদের, সরকারি স্কুল ঢুকছে, মানে স্কুলে ছাত্রছাত্রী নেই, বন্ধ হয়ে যাচ্ছে। এই ছবিটা থেকে বেরিয়ে আসার উপায় কি বলে মনে করেন? বা এই বিষয় নিয়ে আপনাদের যারা ইয়াং লিডাররা রয়েছেন বা ইয়াং কর্মীরা রয়েছেন,
তাদের সাথে কোনো এই বিষয় থেকে বেরিয়ে আসার কোনো উপায় নিয়ে ভাবা হয় আপনাদের দলে? দেখুন, ভাবা তো হয় বটেই, এবং তাই জন্যেই নারীরা যাতে একটু বেশি এডুকেশনের সাথে যুক্ত হতে পারে সেটার জন্যই কিন্তু কন্যাশ্রীর মতো প্রকল্পটা করা হয়েছিল। এবং উই আর ভেরি সাকসেসফুল ওয়েন ইট কামস টু কন্যাশ্রী। এই জিনিসটা তো আলাদা করে বলার নয়, এটা রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টগুলো দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু কি জানেন তো, যেই সংখ্যক, যে কথাটা আপনি বললেন যে ড্রপ আউটের সংখ্যাটা বাড়ছে, সেটা বাড়ার একটা বিশেষ কারণ কোথায় জানেন? এই যখন পড়াশোনা থেকে টেনে এনে আমাদের হাতে অস্ত্র ধরিয়ে, পেনটাকে সরিয়ে হাতে অস্ত্র ধরিয়ে এই জিনিসটা বলা হচ্ছে যে না, তোমার ধর্ম কিন্তু সুরক্ষিত নয়, তোমাকে কিন্তু লড়াই করতে হবে তোমার ধর্মের রক্ষার জন্য। আচ্ছা, পেটে যদি শিক্ষাই না থাকে লড়াইটা করবো কিভাবে? আমাদের বাংলা বা বাঙালি যে জাতটা, বাঙালি জাতটা কিন্তু বরাবরই ওই পেন দিয়ে লড়াই করে এসছে, তাই তো? সেই জিনিসটা তো আমরা প্রত্যেকে জানি। আজকে সেই বাঙালিদেরকে অবহেলার এত কারণ কোথায়? কারণ তারা পেনটাকেই সরিয়ে দিতে চাইছে, ভেঙে দিতে চাইছে। আমাদেরকে যেই প্রশ্নটা তুমি করলে সেটার সাথে লড়াই করার জন্য অন্তত সর্বপ্রথম সামাজিক শিক্ষাটা তাদের হাত অব্দি তুলে ধরতে হবে। এবং অবশ্যই বিজেপিকে ধূলিসাৎ করাটা ভীষণভাবে জরুরি, কারণ না হলে প্রত্যেকটা তোমার সন্তান, আমাদের যারা আগামী ফিউচার, আমাদের যারা সন্তান সমরা রয়েছেন, তাদের হাত থেকে ওই পেনটা সরিয়ে, পেনটা ভেঙে দিয়ে ওরা রীতিমতো চাইবে তাদের হাতে অস্ত্র ধরিয়ে ওই হিন্দু মুসলিমের রাজনীতি করার জন্য। কারণ ওদের ভোট ব্যাংক একটাই, ওদের ভোট ব্যাংক ওই হিন্দু মুসলিমের রাজনীতিটাই। সকলের পেটে যদি শিক্ষাটা চলে আসে, বিজেপির যে অস্তিত্ব থাকবে না, এটা বিজেপির প্রত্যেকটা নেতৃত্ব জানে। এবং তাই জন্যে শিক্ষা থেকে দূরে সরানোর জন্য বাংলাকে প্রত্যেকটা ক্ষেত্রে বঞ্চনার শিকার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের বিশাল সংখ্যক টাকা, অধিকারের টাকা আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে অনেক ম্যানিপুলেটিভ স্ট্র্যাটেজিস নেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা পদে রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো না কোনো কালিমালিপ্ত করার চেষ্টা করে একটা গোটা দলকে ভিত থেকে নাড়ানোর চেষ্টা হচ্ছে। কিন্তু কি জানেন তো, আমাদের ভিতটা ওই সিপিএম এর মতো কঙ্কাল কাণ্ডের কঙ্কাল দিয়ে গড়া নয়। আমাদের ভিতটা ওই বিজেপির মতো ওই গোবরে পদ্ম ফুল ফোটে তো, গোবর দিয়ে গড়া নয়। আমাদের ভিতটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইডিওলজি দিয়ে গড়া। তো তাই জন্যে ভারী শক্ত। এই বিল্ডিং এর ভিত নাড়ানো চারটেখানি কথা না দাদা। 2026-এ আমরা প্রত্যেকে যখন আবির খেলবো, তার পরবর্তীতে আপনার সাথে ইন্টারভিউ হবে এবং এটার উত্তর আপনি দেখতে পারবেন, আমরা বলতে পারবো, এবং আমরা স্পষ্ট ভাষায় জানবো যে আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা এক ধাপ করে এগিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঙুল ধরে। ভিত নড়ানোর কথা বললেন, আরো একটা প্রশ্ন বেরিয়ে এলো, সেটা হচ্ছে যে যেদিন আপনাদের 21শে জুলাই সভা হবে, শহীদ সমাবেশ হবে, সেদিন উত্তরকন্যা নড়ানোর ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী। উত্তরকন্যা নড়াতে পারবে উত্তরবঙ্গ গিয়ে বিজেপির যুব মোর্চারা? না, এটা আমি কেন বলছি, কারণ চেষ্টা তো অনেকেই করে, কিন্তু চেষ্টাটা কতটা সফল হবে সেই জিনিসটা কিন্তু নির্ভর করছে মানুষের উপর। ওই মানুষ, ওই জনগণ আমাদের সঙ্গে রয়েছে। তো এটা স্পষ্ট কথা। কাদেরকে নিয়ে করবেন সেই জিনিসটা? গরু গাধাদেরকে নিয়ে করতে পারেন, সেই জিনিসটার ব্যাপারে আমি জানি না মশাই, কিন্তু আমাদের ভিড়টা কিন্তু মানুষদের আবেগ দিয়ে হয়। সেই প্রত্যেকটা মানুষ তাদের হৃদয়ে আবেগ বেঁধে রেখে তারা সবাই 21শে জুলাইয়ের মঞ্চের সামনে আসবে, উপস্থিত হবে, এবং সেই জিনিসটা আপনিও দেখতে পারবেন। প্রতি বছরই রেকর্ড ভিড় করে, আর প্রতি বছর 21শে জুলাই কিন্তু নিজের রেকর্ড নিজেই ভাঙে। তো এবারও নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছে 21শে জুলাই। আপনারা সেখানে থাকবেন, আমরাও সেখানে থাকবো, আবার সেখানে দেখা হবে। এবং সেই প্রশ্নটা যদি আমার সাথে তোমার সেখানে দেখা হয়, এই প্রশ্নটা তুমি করো, এটার উত্তর না হয় সেদিন আমি দেবো। ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।